আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরের গভীরে ডুব দেব। বিশেষ করে একটা লেখা আমার মন। ভাবুন একবার, কমলাকান্ত আফিমের নেশায় বুঁদ হয়ে থাকা মানুষটা হঠাৎ দেখছেন তার মনটাই নেই। হ্যাঁ, হারিয়ে গেছে। আর তখন থেকেই শুরু তার খোঁজ। কোথায় গেল মন, কে নিল? ঠিক, এই অদ্ভুত কিন্তু খুব গভীর একটা জার্নি। আমরা চেষ্টা করব বঙ্কিমচন্দ্রের মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন সেটা একটু খুঁটিয়ে দেখতে। একদম। কমলাকান্তের এই পথ চলাটা আমরা অনুশীলন করব। কারণ দেখুন, আপাতদৃষ্টিতে একটা মন খোঁজার গল্প হলেও এর ভেতরে কিন্তু জীবন, সুখ, সম্পর্ক নিয়ে অনেক বড় বড় প্রশ্ন লুকিয়ে আছে। আর বঙ্কিমচন্দ্র তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসির মোড়কেই কথাগুলো বলেছেন। সেটাই। তো প্রথমে কমলাকান্ত কোথায় গেলেন? তার প্রথম সন্দেহটা কোথায়? রান্নাঘরে, বুঝতেই পারছেন, যেখানে পোলাওয়ের গন্ধ করছে, কাবাব, কোফতা, উফ। এলাহি আয়োজন, ঝোলে স্নান করা ইলিশ মাছ। হ্যাঁ, কমলাকান্তের বর্ণনায় তো জায়গাটা প্রায় স্বর্গ। বা বলা ভালো দেবালয়। উনি তো বলছেন পাঁঠার মাংস সে নাকি দধিচি মুনির মতো নিজেকে উৎসর্গ করে কোর্মারূপী বজ্র তৈরি করছে, যাতে ক্ষুধারূপ অসুর বধ হয়, ভাবা যায়। আর রাধুনী বিষ্ণুর মতো লুচিরূপ সুদর্শন চক্র ছুঁড়ছেন। লুচিগুলো যেন চাঁদের মতো গোল, আর কমলাকান্তের মন রাহুর মতো সেগুলোকে গিলতে চাইছে। এই যে পৌরাণিক উপমাগুলো, এগুলো কি শুধু মজা করার জন্য, নাকি এর পেছনে অন্য কিছু আছে? না না, শুধু মজা নয়। দেখুন, বঙ্কিমচন্দ্র এখানে খুব শ্লেষের সাথে দেখাচ্ছেন কিভাবে আমাদের ইন্দ্রিয় সুখ, বিশেষ করে এই যে ভোজন বিলাস, এটা প্রায় একটা ধর্ম বা আরাধনার জায়গায় চলে যায়। খাবারের প্রতি টানটা শুধু আনন্দ নয়, একটা আসক্তি, প্রায় ভক্তির মতো। ঠিক তাই। উনি তো রামমণি নামে এক পাচিকার কথাও বলেছেন, যার হাতের রান্না এত ভালো ছিল যে তার প্রতিও মনটা টান অনুভব করেছিল, যদিও সেই পাচিকা দেখতে ভালো ছিলেন না, বয়সও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কি রান্নাঘরে মন পাওয়া গেল? না, কমলাকান্ত পোলাও, কোফতা সেখানকার দেবতাদের জিজ্ঞাসা করে নিশ্চিত হলেন তারা কেউ মন চুরি করেনি। তার ইন্দ্রিয় সুখের একেবারে চূড়োতেও মন বাধা পড়ল না। তারপর কোথায় গেলেন? এরপর এক বন্ধু পরামর্শ দিলেন প্রসন্ন গোয়ালিনীর কাছে খোঁজ নিতে। প্রসন্ন গোয়ালিনী, হ্যাঁ, কমলাকান্তের ভাষায় যার সাথে সম্পর্কটা হল গব্য রসাত্মক, দুধ দেওয়া নেওয়ার সম্পর্ক। হ্যাঁ, কিন্তু বর্ণনাটা পড়লে বোঝা যায় সেখানে একটা বেশ স্নেহ, একটা কৌতুক মিশে আছে। প্রসন্ন দেখতে মোটাসোটা, গোলগাল, বয়স 40-এর কম, দাঁতে মিশি, মুখে হাসি লেগেই থাকে, আর কপালের উল্কিটা নাকি টিপের মতো। একদম। কিন্তু এই সম্পর্কটা নিয়েও তো তৎকালীন সমাজে নানা কথা উঠত, তাই না? হ্যাঁ, কমলাকান্ত নিজেই তো লিখেছেন, নিন্দুকদের ভয়ে তিনি প্রসন্নের সাথে ঠিকমতো কথাও বলতে পারতেন না। আর মজার ব্যাপার দেখুন, এত কিছুর পরেও কমলাকান্ত কিন্তু প্রসন্নকে সতী, সাধ্বী, প্রতিব্রতা মনে করতেন। কিন্তু সমাজের নজর এতটাই বাঁকা ছিল যে এই প্রশংসারও অন্য মানে বের করা হতো। সেই দুষ্টু ছেলেটার গল্পটা মনে আছে, যে বলেছিল প্রসন্ন সৎ কারণ বেঁচে আছে, সাধ্বী কারণ তার স্বামীর নাম সাধু ছিল, আর পতিব্রতা কারণ বিধবা হয়েও তিনি পতিছাড়া নন। কি সাংঘাতিক ব্যঙ্গ! কমলাকান্ত ছেলেটাকে শাস্তি দিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের নামের কলঙ্কটা মুছতে পারেননি। এটা কিন্তু তৎকালীন সমাজের একটা ছবিও তুলে ধরে। তা ঠিক। তবে প্রসন্নের প্রতি কমলাকান্তের যে টান, তার কারণগুলোও বেশ মজার। শুধু খাঁটি আর সস্তা দুধ নয়, মাঝে মাঝে উপরি পাওনা হিসাবে ক্ষীর, স্বর, নবনীয় জুটত। আর সবচেয়ে বড় কারণ, প্রসন্ন নাকি খুব মন দিয়ে কমলাকান্তের লেখা শুনতেন। একজন লেখকের কাছে এর চেয়ে বড় আর কি চাই? এমনকি কমলাকান্তের অনুরোধে প্রসন্ন আফিম ধরতেও রাজি হয়েছিলেন। ভাবুন একবার। এই অনুরাগটা কিন্তু শুধু প্রসন্নের প্রতি ছিল না, তার গাই মঙ্গলার প্রতিও ছিল। হ্যাঁ হ্যাঁ, দুজনের তুলনাও করেছেন। দুজনেই সুন্দরী, স্থূলাঙ্গী, লাবণ্যময়ী আর ঘটধ্নী। একজন যোগান গব্যরসের, অন্যজন হাস্যরসের। উনি বলছেন তিনি দুজনের কাছেই বিনামূল্যে বিকিয়ে গেছেন। আপাতদৃষ্টিতে একটা স্বার্থের সম্পর্ক মনে হলেও এর ভেতরে একটা খাঁটি টান, একটা নির্ভরতা আছে, যেটা সমাজের নিন্দাকে ছাপিয়ে যায়। এটাও তো এক ধরনের বান্ধন। কিন্তু এই বাঁধনেও কি মন পাওয়া গেল? না, কমলাকান্ত প্রসন্নের বাড়ি, গোয়ালঘর সব জায়গায় খুঁজেছেন, মন নেই। ফলে বুঝতেই পারছেন, হতাশা বাড়ছে।
তারপর কি হলো? এর পরের ঘটনাটা বেশ নাটকীয়। কমলাকান্ত প্রায় কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে পড়েছেন। এমন সময় দেখা হল জল আনতে যাওয়া এক যুবতীর সাথে। ওহ, সেই বর্ণনাটা বঙ্কিমচন্দ্রের লেখা, অসাধারণ। গভীর কালো কুকরানো চুল, টানা ভ্রু, চঞ্চল চোখ। যেন পদ্মবনে ভ্রমর উড়ছে কিন্তু বসছে না, আর চলার ভঙ্গি যেন লাবণ্যের নদীতে ঢেউ খেলছে। হ্যাঁ, যা দেখে পথিকের বুকের পাঁজর ভাঙার জোগাড়। এই সৌন্দর্য দেখেই কমলাকান্তের মনে হল এই মেয়েই তার মন চুরি করেছে। উনি শটান গিয়ে মেয়েটিকে বললেন, তুমি আমার মন চুরি করিয়াছ। ভাবা যায়, কি সাহস! আতিল করে দেওয়া হয়েছে। ঠিক এই উত্তরটা যেন কমলাকান্তকে এক ঝটকায় মাটিতে নামিয়ে আনল। হ্যাঁ, এরপর থেকেই যেন কমলাকান্তের মধ্যে একটা পরিবর্তন এলো। উনি আর রসিকতা করছেন না, বরং খুব গভীর চিন্তায় ডুবে গেলেন। উনি বুঝতে পারলেন এই সংসারে কোথাও তার মন নেই, না ইন্দ্রিয় সুখে, না মানবিক সম্পর্কে, না সৌন্দর্যে, কোথাও না। তার মন বাঁধন ছাড়া। আর এখান থেকেই কি তার সেই দার্শনিক উপলব্ধিটা শুরু হলো? একদম। উনি বলছেন, বুঝিয়াছি, লঘুচেতাদিগের মনের বন্ধন চাই, নহিলে মন উড়িয়া যায়। তার নিজের মনও উড়ে গেছে, কারণ তিনি কখনো কোনো কিছুতে মন বাঁধেননি। আমি কখন কিছুতে মন বাঁধি নাই, এই না বাধাটাই যেন তার মূল সমস্যা। তাহলে বাধার উপায়টা কি? জীবনের উদ্দেশ্যই কি মনকে বাঁধা? হ্যাঁ, কিন্তু সেই বাঁধনটা স্বার্থপরতার নয়। কমলাকান্ত বলছেন, আমরা পৃথিবীতে আসিই মন বাঁধতে। যারা খুব আত্মকেন্দ্রিক তারাও তো বিয়ে করে, সন্তানের জন্ম দেয়, তাদের কাছে নিজেদের মনটা সঁপে দেয়, তাই তারা একরকম সুখ পায়। আর কমলাকান্ত, তিনি তো চিরকাল শুধু নিজের কথাই ভেবেছেন, পরের বোঝা ঘাড়ে নেননি। সেই কারণেই তার কোনো সুখ নেই। তার সিদ্ধান্ত খুব পরিষ্কার, পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন, পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নাই। বাহ, এটা তো অনেক বড় কথা। তার মানে কি এই ধন, যশ, ইন্দ্রিয় সুখ, এগুলোর কোনো দামই নেই? দাম যে একেবারে নেই তা নয়, কিন্তু সেই সুখটা মানে খুবই ক্ষণস্থায়ী, আর শেষে গিয়ে আরও দুঃখ ডেকে আনে। কেন? কিভাবে? কমলাকান্ত দুটো কারণ দেখাচ্ছেন। এক, অভ্যাসের ফলে সুখের অনুভূতিটা কমে যায়, আর সেটা না পেলে কষ্ট হয়। দুই, আকাঙ্ক্ষা কেবল বাড়তেই থাকে, যা অতৃপ্তি বাড়ায়, যন্ত্রণা দেয়। উনি উদাহরণও দিয়েছেন। যশের সাথে নিন্দা আসে। শুনেছে ধন বা যশ পেয়ে কেউ বলেছে, আমি সুখী হয়েছি। উনি তো শপথ করে বলছেন তিনি শোনেননি। এটা কি পার্থিব জিনিসের অসারতার সবচেয়ে বড় প্রমাণ নয়? অবশ্যই, কিন্তু তাহলেও মানুষ কেন এগুলোর পেছনেই ছোটে? কমলাকান্তের মতে এর কারণ হল কুশিক্ষা। মানে ছোটবেলা থেকে আমরা পরিবারে, সমাজে খালি অর্থ, খ্যাতি, ক্ষমতার জয়গান শুনে বড় হই, তাই ওদিকেই ছুটি। কিন্তু তিনি আশাও দেখছেন। হ্যাঁ, তিনি বিশ্বাস করেন একদিন মানুষ বুঝবে যে অন্যের ভালো করার মধ্যেই নিজের আসল সুখ। তখন মানুষ পরের সুখের জন্য সেভাবেই ছুটবে, যেভাবে আজ টাকা বা খ্যাতির পেছনে ছোটে। এই চিন্তাটা তো গৌতম বুদ্ধ। হ্যাঁ, সেই প্রাচীন শিক্ষারই প্রতিধ্বনি। কিন্তু এই আত্মত্যাগ, পরের জন্য ভাবা, এটা তো সহজ নয়। তার উপর বঙ্কিমচন্দ্রের সময়ে ব্রিটিশ শাসনের প্রভাবে একটা নতুন হাওয়া বইছিল, মেটেরিয়াল প্রসপ্যারিটি, মানে বস্তুতান্ত্রিক উন্নতি। ঠিক। আর কমলাকান্ত এর তীব্র সমালোচনা করেছেন, সাংঘাতিক শ্লেষের সাথে। উনি বলছেন ইংরেজরা এই বাহ্যিক সম্পদের পুজো করে, আর তাদের দেখে আমরাও তাই করছি, নিজেদের পুরনো মূল্যবোধ সব ভুলে গিয়ে। হ্যাঁ, এখন নাকি সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত শুধু এই বাহ্যিক উন্নতিরই পুজো চলছে। রেলওয়ে, টেলিগ্রাফ, এগুলোর জয়গান গাওয়া হচ্ছে। কিন্তু কমলাকান্তের প্রশ্নটা খুব গোড়ার। এই উন্নতি কি মানুষের মনের দুঃখ ঘোচাতে পারে? মনের আগুন নেভাতে পারে, কৃপণের টাকার লোভ বা অপমানিতের কষ্ট কমাতে পারে? রূপের নেশা মেটাতে পারে? যদি না পারে, তাহলে এসব উন্নতি অর্থহীন। কমলাকান্ত তো বলছেন, তোমার রেলওয়ে, টেলিগ্রাফ প্রভৃতি উপাড়িয়া জলে ফেলিয়া দাও, সমাজের কোনো ক্ষতি নেই তাতে। বরং এগুলো মনকে আরও ভুল দিকে নিয়ে যাচ্ছে। আর এই বস্তুতান্ত্রিক উন্নতির পুজোর যে রূপক বর্ণনাটা দিয়েছেন, সেটা তো আরও ধারালো। ইংরেজরা যেন পুরোহিত, তামাটে দাড়িওয়ালা ঋষি। অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিলের বইগুলো হলো নতুন পুরাণ বা তন্ত্র। ইংরেজি খবরের কাগজ হলো ঢাকঢোল, বাংলা কাগজ কাসর। শিক্ষা উৎসাহ হলো পুজোর নৈবেদ্য। আর বলি দেয়া হচ্ছে মানুষের হৃদয়কে। হ্যাঁ,
আর এই পুজোর ফল ইহকাল ও পরকালে কেবলই অনন্ত নরক। টাকাটাই যেন সব ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যে পথে টাকা আসে সেটাই ঠিক পথ। তার মানে পুরো ব্যবস্থাটাই একটা লোক দেখানো ধর্মাচার, যেখানে আসল উদ্দেশ্য মানে টাকা, সেটাই ভগবান। একদম। আর তাই তো কমলাকান্ত চ্যালেঞ্জ ছুড়ছেন এই বাহ্যিক উন্নতি দিয়ে কজন অভদ্র ভদ্র হয়েছে, কজন অশিষ্ট শিষ্ট হয়েছে, কজন অধার্মিক ধার্মিক হয়েছে, কজন অপবিত্র পবিত্র হয়েছে। যদি একজনও না হয়ে থাকে, তাহলে তোমার এই ছাই আমরা চাই না। উনি মানছেন পেটের খিদে আছে, উদর নামে বৃহৎ গহ্বর, সেটাকে ভরাতেই হবে। কিন্তু সেটার জন্য এত পাগল হয়ে যাওয়া যে জীবনের বাকি মানেগুলোই হারিয়ে যায়, সেটাই তার আপত্তির জায়গা। বরং উনি এমন একটা কলের কথা ভাবছেন যা মানুষের মধ্যে ভালোবাসা বাড়াবে। কি অসাধারণ চিন্তা! মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? আজকের দিনে দাঁড়িয়েও এই প্রশ্নটা কি ভীষণ প্রাসঙ্গিক নয়? খুবই প্রাসঙ্গিক। আর এই পুরো দর্শনটাকে কমলাকান্ত শেষে গিয়ে নিজের জীবনের সাথে মেলাচ্ছেন, তাই না? হ্যাঁ, উনি উপলব্ধি করছেন যেহেতু তিনি কখনো পরের দায়িত্ব নেননি, সংসারী হননি, শুধু নিজের কথা ভেবেছেন, তাই তিনি সব হারিয়েছেন। তার সুখী হওয়ার অধিকার নেই। আমি পরের জন্য দায়ী হই নয়, সুখে আমার অধিকার কি? এই আত্মসমালোচনাটা খুব জোরালো। আর বিয়ে নিয়েও তার ধারণাটা বেশ অন্যরকম, মানে প্রচলিত ধারণার থেকে আলাদা। একেবারেই। বিয়ে মানে শুধু ইন্দ্রিয় সুখ বা সন্তান উৎপাদন নয়। বিয়ে তখনই সার্থক যখন তা মানুষের আত্মকেন্দ্রিকতা কমায়, মনকে উন্নত করে, পরিবারের ভালোবাসার মধ্যে দিয়ে ধীরে ধীরে গোটা মানব জাতিকে ভালোবাসতে শেখায়। আর যদি বিয়ে সেই প্রীতির শিক্ষা না দেয়? তাহলে সেটা অর্থহীন, ভূতের বোঝা। প্রেমহীন বিয়ের চেয়ে বরং ইন্দ্রিয় সংযম করে বিলুপ্ত হয়ে যাওয়াও ভালো। এতটাই কঠিন তার অবস্থান। আর তোষো তত্ত্বকথা, ব্যঙ্গবিদ্রূপ, গভীর উপলব্ধির পর কমলাকান্তের শেষ কথাটা কিন্তু বেশ মন ছুঁয়ে যায়। হ্যাঁ, সব যুক্তিতর্কের শেষে এসে তিনি যেন একটা আশ্রয় খুঁজছেন, একটা বাঁধন চাইছেন। সবার কাছে হাত জোড় করে বলছেন, তোমরা কেহ কমলাকান্তের একটি বিবাহ দিতে? এই প্রশ্নটা যেন তার সমস্ত দর্শনের পর একটা মানবিক আকুতি। ঠিক, এটা তার তত্ত্বকে ছোট করে না, বরং তত্ত্বের সত্যতাকেই যেন নিজের জীবনে অনুভব করার একটা ইচ্ছা প্রকাশ করে। সত্যি, কমলাকান্তের এই মনের খোঁজ একটা সাধারণ প্রশ্ন থেকে শুরু হয়ে কোথায় গিয়ে পৌঁছালো? বস্তুবাদ, ভোগবাদ, শিক্ষা, সমাজ, নিঃস্বার্থপরতা, আর শেষ পর্যন্ত জীবনের আসল সুখের সন্ধান। মূল কথাটা হলো বাইরের প্রাপ্তিতে নয়, ভেতরের সংযোগে, অন্যের জন্য ভাবনার মধ্যে আসল শান্তি। আর ১৫০ বছর আগে লেখা হলেও কথাগুলো যেন আজকের দিনের জন্যেই। আমাদের সময়ের এই বস্তুবাদ, খ্যাতির মোহ, প্রযুক্তির নেশা, এগুলোর নিরিখে তার কথাগুলো আরও বেশি প্রাসঙ্গিক মনে হয়। বঙ্কিমচন্দ্রের এই ক্ষমতাটা অসাধারণ, হাসির ছলে এত গভীর কথা বলে যাওয়া। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? কোনো শেষ চিন্তা? একটা প্রশ্ন হয়তো, দেখুন, কমলাকান্ত কিন্তু রেল টেলিগ্রাফের উপযোগিতাকে একেবারেই অস্বীকার করেননি। তিনি শুধু প্রশ্ন করেছিলেন, এগুলো কি মনের সুখ বাড়াতে পারে? হুম। আজ আমরা এমন একটা সময়ে আছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটা কোণায়, যা কমলাকান্ত হয়তো ভাবতেও পারতেন না। যোগাযোগ বেড়েছে, তথ্য বেড়েছে, জীবনযাত্রার মানও হয়তো অনেকের বেড়েছে, কিন্তু কমলাকান্তের সেই মূল প্রশ্নটা, সেটা কি আজও একই রকম প্রাসঙ্গিক নয়? মানে এই সব উন্নতি কি আমাদের ভেতরের শূন্যতা, একাকিত্ব, অতৃপ্তি এগুলো কমাতে পেরেছে? নাকি আরও বাড়িয়েছে? হয়তো আমাদেরও এবার কমলাকান্তের মতো করে নিজেদের মনের খোঁজ নেওয়ার সময় এসেছে। কোথায় বাঁধলে, কিসে মন দিলে আমাদের সত্যিকারের ভালো থাকাটা আসবে, সেই উত্তরটা খোঁজার সময় সম্ভবত এসে গেছে।